শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনাম। পুলিশকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাজ চলছে স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনে। আবারও পরিবর্তন হচ্ছে পোশাক। বর্তমানে যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। অধিকাংশ পাম্পেই তেল মিলছে না ঠিক মতো। অবৈধ মজুদ রোধে তদারকি কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত। সারা দেশে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন। একটা পাম্পে গিয়েছিলাম, ওখানে আরো বেশি ভিড়। এখানকার ইয়াটা দ্রুত হচ্ছে, ডেলিভারিটা দ্রুত হচ্ছে। বাইকে যেমন আপনার 5 লিটার তেল দিচ্ছি, প্রাইভেট কারে 10 লিটার দিচ্ছি, বড় গাড়িগুলোতে এসইউভিগুলোতে ওগুলো 20 লিটার। চিফ হুইপের সভাপতিত্বে চলছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। যোগ দিয়েছেন বিরোধী দলীয় উপনেতা সহ 11 সদস্য। এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি 11 দলীয় ঐক্য। সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে জামায়াত, এনসিপি সহ শরিকরা। মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনার মধ্যে পাল্টা হামলা অব্যাহত। সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে আহত 12 মার্কিন সেনা। তেহরানের খন্দব পানি গবেষণা কেন্দ্রে বড় আক্রমণ। নামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশি নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। সরকারি সব প্রতিষ্ঠানের মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, আর সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশের সর্বস্তরের সদস্যদের অসন্তোষ বিবেচনায় নিয়ে আগের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়া হবে। আরও বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পুলিশ একাডেমিতে পৌঁছালে অধ্যক্ষ ও আইজিপি তাকে স্বাগত জানান। এরপর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ, কৃতি প্রশিক্ষণার্থীদের পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2025 সালের 1 মার্চ থেকে 1 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেয় 72 জন প্রশিক্ষণার্থী। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে চালক এবং যানবাহন মালিকদের। সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ ছিল। সকাল 9টার পর ডিপো থেকে তেল আসতে শুরু করলে আবারও বিক্রি চালু হয়, তবে মজুদ শেষ হলেই আবারও বন্ধ হয়ে যায় সরবরাহ। প্রায় সব পাম্পেই দীর্ঘ লাইন, কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেল নিতে। অন্যদিকে পাম্প মালিক ও কর্মচারীদের অভিযোগ, অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা লাইনে দাঁড়িয়ে আছেন। এদিকে গত কয়েকদিনে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। চট্টগ্রাম ও মৌলভীবাজার সহ সারা দেশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন, মোবিল, এলপিজি গ্যাস জব্দ সহ জরিমানাও করা হয়েছে। তেল তো পাওয়া যাচ্ছে না। আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, তো এটাতে নিলাম। 1-1.5 ঘন্টা ধরে দাঁড়ানো লাইনে, এখন ফাইনালি তেল পাবো আর কি ভাই, এই আর কিছু না, ভোগান্তি ভাই, আর কিছু না। তেল পাই নাই, পাম্প বন্ধ, পূর্বাচল গেছে ওখানে বন্ধ, পরে একটা ট্রিপ নিয়ে এখানে আসছি, এখানে সিরিয়াল দেখি দিতেছে, তেল দিতেছে, যে কারণে এখানে আসছি।
সহকর্মীদের কাছ থেকে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো। প্রথমেই যাচ্ছি রাজধানীতে, বিজয় সরণিতে সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন সেখানে। রেদওয়ান, এর আগের ঘন্টার সংবাদেও আপনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, ট্রাস্টের যে ফিলিং স্টেশন সেখানে ছিলেন। এখনকার চিত্র জানাবেন, কারণ যতবারই আমরা যুক্ত হই ততবারই দেখি যানবাহনের দীর্ঘ লাইন কিংবা সারি। জ্বালানি সরবরাহ পাচ্ছে কিনা? সরকারের এমন উদ্যোগকে কিন্তু স্বাগত জানিয়েছে পাম্পের যে মালিক এবং সাধারণ যারা ভোক্তারা রয়েছেন সবাই। কেননা সকাল থেকেই কিন্তু ভুক্তভোগী দুই পক্ষই, সকাল থেকে ভোক্তারা কিন্তু যেমন লাইনে দাঁড়িয়ে আছেন, তেমন তাদেরকে সামাল দিতেও বেশ বেগ পেতে হচ্ছে পাম্পের যারা কর্মীরা, মালিকরা রয়েছেন সবাইকেই। এখন পর্যন্ত যেই পাম্পটিতে রয়েছি বিজয় সরণি, সেটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি পাম্প। সকাল 6:30 নাগাদই কিন্তু এই পাম্পের যেই পরিমাণ মজুতকৃত তেল ছিল সেটি শেষ হয়ে যায়। তারপর থেকে এই ভোক্তাদের দীর্ঘ সারি পেরিয়ে গেছে একেবারে জাহাঙ্গীর গেট পর্যন্ত। এবং তারপর থেকে আমরা দেখেছি যে ঠিক 12:30টার দিকে একটি নতুন তেলের যে গাড়ি সেটি এসেছে ডিপো থেকে, এবং এখন পর্যন্ত আবার নতুন করে তেল দেওয়া শুরু হয়েছে। এবং এই পাম্পের মতোই রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে কিন্তু তেল সংকটের কারণে সকাল থেকেই বন্ধ ছিল সরবরাহ, এবং যেইগুলোতে খোলা ছিল সেগুলোতেও ছিল ভোক্তাদের উপচে পড়া ভিড়। পাশাপাশি পাম্পের মালিক সহ যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত অনেক যানবাহনই এমন রয়েছে, অনেক যানবাহনের চালকরা যাদের আসলে পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরেও কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছেন এবং সিরিয়ালে আসেন যেন অতিরিক্ত মজুত করে রাখা যায় সেই জন্য। এবং এই সমস্যাগুলোর কারণেই কিন্তু মূলত একজন করে সদস্য নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে, এবং এই সিদ্ধান্তকে মালিকপক্ষ এবং ভোক্তারা, সাধারণ ভোক্তারা সবাই স্বাগত জানিয়েছেন যে আসলে এমন একজন থাকলে পাম্পের মধ্যে তাহলে হয়তো বা শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা করছেন। বৃষ্টি, ধন্যবাদ। আমরা দেখছিলাম সেখানকার চিত্র, রেদওয়ান। এবারে আমরা ঢাকার বাইরে যাব। এ পর্যায়ে আমরা একটু ডিপোগুলোর খোঁজ নেব। আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ আছেন নারায়ণগঞ্জে। আজ যদিও সাপ্তাহিক ছুটির দিন, তারপরেও তো ডিপোগুলো আসলে খোলা রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিলাররা ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা একটু বিস্তারিত করে জানাবেন স্মিথ। আসলে ডিলাররা তেল পাচ্ছেন এই কি বলা যাবে না, তবে তেল পাচ্ছেন, অর্থাৎ তারা যে প্রতিদিন যে ডিউ কাটছেন সেই ডিউর আলোকে তারা ডিপোগুলো থেকে তেল দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হচ্ছে। আমরা নিজেরাও সরজমিনে এসে যেটি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু এই আমি যমুনা ডিপোর সামনে আছি, সেখান থেকে গাড়ি বের হয়ে যাচ্ছে, এবং পাশেই মেঘনা ডিপো থেকেও আমরা যে তেল বের হচ্ছে। অর্থাৎ তারা বলছে যে চাহিদার তুলনায় কিছুটা কম তেল তাদেরকে সরবরাহ করা হচ্ছে। ডিলাররা তেল পাচ্ছেন, তবে এজেন্ট যারা আছেন তারা কোনো তেল পাচ্ছেন খুবই কম, এবং যে কারণে দীর্ঘ লাইন, অর্থাৎ ডিপোগুলোর সামনে কিন্তু ট্যাঙ্কলরির যে দীর্ঘ লাইন সেটি অপেক্ষা করছে। এখানে যারা চালক তারাও আছেন, যখনই ডাক পড়বে তখনই তারা এই তেলের জন্য অপেক্ষা করছেন, তারা যাবেন। অর্থাৎ আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই 20% কম, অর্থাৎ চাহিদার তুলনায় 20% করে কম ডিপো থেকে তেল সরবরাহ করতে হচ্ছে, যাতে সারা কেউ বঞ্চিত না হয় সেই ব্যবস্থা ডিপো থেকে একটি শৃঙ্খলা ভাবে নেওয়া হয়েছে। অর্থাৎ নারায়ণগঞ্জে যে 4টি ডিপো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, এই 4টি ডিপো থেকেই কিন্তু আজ তেল সরবরাহ করা হচ্ছে। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি স্মিথ আপনাকে। এ পর্যায়ে আমরা খুলনায় যাব। দেখতে পাচ্ছি সহকর্মী প্রবীর বিশ্বাস অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। প্রবীর, ডিপোতে তো বিজিবি মোতায়েন করা হলো, এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন, এবং জ্বালানি সরবরাহ ঠিকঠাক হচ্ছে কিনা তাও জানতে চাই। বৃষ্টি, আপনাকে বলে রাখি গত 2 সপ্তাহ আগে থেকে কিন্তু সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার 2 দিনই কিন্তু ডিপো থেকে ডিলারদের তেল সরবরাহ করা হচ্ছে। এবং আরও একটা জিনিস বলে রাখি, খুলনা দৌলতপুরে যে 3টা ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টা ডিপো থেকে খুলনা বিভাগের 10টি জেলা সহ বৃহত্তর ফরিদপুরের, অর্থাৎ গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এবং রাজবাড়ী, এই 5টি জেলা অর্থাৎ মোট 15টি জেলার তেল সরবরাহ করা হয় শুধুমাত্র এই অঞ্চল থেকেই। সে কারণে দীর্ঘ লাইন, তেলের সংকট রয়েছে। আপনাকে বলি, সকাল থেকে যারা তেল নিতে এসেছে, যাদের চাহিদা রয়েছে, ধরেন যে গাড়িগুলো রয়েছে ট্যাঙ্ক লরি, 13,000 লিটার ধারণ ক্ষমতা, 13,500 লিটার ধারণ ক্ষমতা, কিংবা 9,000 লিটার ধারণ ক্ষমতা, এই সব ধারণ ক্ষমতার গাড়িগুলোতে দেওয়া হচ্ছে 3,000, 4,000, 5,000, 6,000। কেউ অকটেন দিলে তাকে পেট্রোল দেওয়া হচ্ছে না, পেট্রোল দিলে তো ডিজেল দেওয়া হচ্ছে না। এমন একটা পদ্ধতির মধ্য দিয়ে তারা যাচ্ছে, এবং এখান থেকে যখন ফিরে যাচ্ছে পাম্পগুলোতে, যে তেলটা যখন পাম্পে দেওয়া শুরু করছে সেটা কিন্তু 1-2 ঘন্টার ভিতর শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ পাম্প আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আসার সময় কয়েকটি পাম্প লক্ষ্য করেছি, 2টি পাম্প একেবারেই বন্ধ, যেখানে তেল সরবরাহ করা হচ্ছে না, আর একটিতে দীর্ঘ লাইন। যারা এখানে তেল নিতে এসেছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো।
জানবো যে কি অবস্থা বলেন তো, কখন এসেছেন, কি বলেছেন ডিপো মালিক ডিপো থেকে আপনাদের? আমি আজ 3 দিন ধরে গাড়ি নিয়ে খুলনা ডিপোতে আসি। আমাদের এজেন্ট ব্যবসায় আমাদের কোনো তেল দেওয়া হচ্ছে না, তো গাড়ি ঘোড়া নিয়ে বসে আছি, কখন তেল দেয় এই অপেক্ষায় আছি আর কি। অপেক্ষায় আছেন। আমরা শুনছিলাম বৃষ্টি, সকলেই কিন্তু অপেক্ষা করছে। এখানে যতগুলো গাড়ি আছে, কেউ 2 দিন আগে, কেউ সকালে, সবাই প্রত্যাশা রয়েছে তেল পাবে, যে তেলটা তারা গ্রাহককে দেবে। সেটি আসলে যত সময় পর্যন্ত পর্যাপ্ত তেল দেওয়া না হয় তত সময় পর্যন্ত এই সংকটের সমাধান হবে না। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ প্রবীর। জামালপুরে দীর্ঘ সময় ডিলার পয়েন্টের সামনে অপেক্ষা করেও তেল না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকরা। সকালে শহরের জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভধরা জানান, সকাল থেকে জ্বালানি তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন শতাধিক মোটরসাইকেল চালক। দীর্ঘ সময় পার হলেও ডিলারের দোকান বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ হয়নি। এতে করে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন তারা। প্রায় 1.5 ঘন্টা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে থাকে। আর খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ডিলার পয়েন্টের মালিককে 50,000 টাকা জরিমানা করে মজুদ থাকা 2800 লিটার তেল বিক্রির ব্যবস্থা করে দেন। স্টক রেজিস্টারে তাদের দেখা যাচ্ছে যে এখানে কোনো তেল নাই, শূন্য, পেট্রোলের কোনো তেল নাই। তারপরে আমরা তাদের যে ড্রামগুলো আছে এগুলো চেক করে দেখি যে প্রায় 12টার মতো ড্রাম, আনুমানিক কম করে হলেও 2500 লিটার পেট্রোল এখানে মজুদ আছে। এই কারণে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সালের যে আইনটা আছে, এই আইনে তাদেরকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমদানি করা জ্বালানি তেল নিয়ে একের পর এক জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। গত 1 মাসে বেড়েছে 29টি জাহাজ, পাইপলাইনে আছে আরও বেশ কয়েকটি। চলমান সংকট নিরসনে এসব জাহাজে দ্রুত নোঙর করা এবং জ্বালানি খালাসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। এর মধ্যেও জ্বালানিবাহী একের পর এক জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। সর্বশেষ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে 61,997 টন এলএনজি নিয়ে এইচএল পাফিন নামের ট্যাঙ্কার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 61,000 টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় 70,000 টন এলএনজি নিয়ে সেলসিয়াস গালাপাগোস নামের আরও 2টি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে। সম্প্রতি সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রান কুভা নামের একটি জাহাজ 31,000 টন পরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে, যেখানে আছে 10,000 টন ডিজেল এবং 20,000 টন জেট ফুয়েল। এই মুহূর্তে সংকটটা আমরা নেই, এবং আপনারা যেটা দেখেছিলেন যে ঈদের আগে যখন সংকট শুরু হয়েছিল একটা রেশনিং পদ্ধতি ছিল, সেটাও এখন উঠিয়ে দিয়েছে। তো আমরা মনে করছি যে এই সংকট উত্তরণে সরকার সর্বাত্মক সকল রকমের প্রচেষ্টা গ্রহণ করছেন, এবং আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর থেকেও আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং অগ্রাধিকার দিচ্ছি। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে এবং বিকল্প পথে গত 1 মাসে দেশে এসেছে মোট 29টি জ্বালানিবাহী জাহাজ। এর মধ্যে রয়েছে জ্বালানি তেল, এলএনজি এবং এলপিজি। আসার পথে আছে আরও কয়েকটি জাহাজ। সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছি জ্বালানিবাহী পণ্য, এই যে সমস্ত জাহাজগুলো আসছে তাদের বার্থিং প্লাস হচ্ছে গিয়ে এখানে পণ্য খালাস এবং জাহাজটা এখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য ইউজার লেভেল পর্যন্ত একটু সচেতন হলে আশা করছি এই সংকটে আমরা সবাই মিলে উত্তরণ করতে পারি। বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় 65 থেকে 68 লাখ টন। এর মধ্যে 20% অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, আর বাকি 80% পরিশোধিত তেল আমদানি করা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ 7টি দেশ থেকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। চট্টগ্রাম বন্দরে যাচ্ছি, সহকর্মী জুবাইর রিফাত অপেক্ষা করছেন। রিফাত, এখন পর্যন্ত জ্বালানি নিয়ে কতগুলো জাহাজ বন্দরে এসেছে এবং অনেকগুলো তো পাইপলাইনেও আছে, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই সংকটে কিন্তু দেশের বাজারে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগজনক এবং অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে। সেই অস্থিতিশীল অবস্থার মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর বেশ খানিকটা কিন্তু আমাদেরকে একটি স্বস্তির খবর দিয়েছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে
চট্টগ্রাম বন্দরে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ কিন্তু ফিরেছে এবং বিপিসি সূত্রে আমরা যেটি জানতে পেরেছি মোট 17টি জাহাজ কিন্তু পাইপলাইনে রয়েছে এবং সেই 17টি জাহাজের মধ্যে কিন্তু 8টি এর আগে চলে এসছে এবং আরও একটি গতকাল ফিরেছে আমরা যেটি জানতে পেরেছি। এবং আপনাকে যদি একটু নির্দিষ্টভাবে তথ্য দিতে চাই, এমটি গ্রানকোবা নামের যে জাহাজটি সিঙ্গাপুর থেকে এসেছে সেটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে কিন্তু নোঙর করা আছে, অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে সেটি কিন্তু যে জ্বালানি অর্থাৎ মোট 30,000 টন জ্বালানি নিয়ে এমটি গ্রানকোবা সেটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আমরা যেমনটি জানতে পেরেছি বন্দর সূত্রে, সেখানে 10,000 টন ডিজেল যেমন রয়েছে, পাশাপাশি রয়েছে 20,000 টন জ্যাট ফুয়েল। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে দেশের যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটের মধ্যে একের পর এক যে জাহাজ ভিড়ছে সেটি কিন্তু এক ধরনের স্বস্তির খবর। আপনাকে একটু জানিয়ে রাখি যে পাইপলাইনে আরো কয়েকটি জাহাজ রয়েছে। মূলত এমটি গ্রেনকোবা যে জাহাজটি ভিড়েছে সেটি ইউনিপ্যাক নামের চীনা যে প্রতিষ্ঠান, সেই চীনা প্রতিষ্ঠানের সাথে দেশের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী কিন্তু ভিড়েছে। এবং আরো একটি তথ্য সেটি হলো বহির্নোঙরে আরো কয়েকটি জাহাজ কিন্তু অপেক্ষায় আছে। সব মিলিয়ে বলা চলে যে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ইত্যাদি দেশ থেকেও কিন্তু অনেকগুলো জাহাজ ইতিমধ্যে পাইপলাইনে রয়েছে এবং দেশের যে চলমান সংকট, সেই সংকট অনেকখানি যে জ্বালানিগুলো সেগুলো খালাস হয়ে যখন বাজারে চলে যাবে, সংকট অনেকখানি চলে যাবে বলে বন্দর সূত্র বলে মনে হচ্ছে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি রিফাত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে। বেলা 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে বৈঠকটি শুরু হয় এবং এই কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আব্দুল্লাহ তাহির সহ কমিটির 11 জন সদস্য। সংসদ সদস্যদের আবাসন সমস্যা সহ গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা হয়। এদিকে বিকেল 4টায় সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠকটি হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। আর এসব অধ্যাদেশের বিষয়ে আগামী 2 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। স্থানীয় সরকার নির্বাচনেও কি জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট অটুট থাকবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও জামায়াত, এনসিপি সহ অন্য শরিকরা নিজেদের সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে মাঠে। প্রশ্নের জবাবে জামায়াত নেতারা বলছেন, গতানুগতিক রাজনৈতিক জোট না হলেও জোটের আদলেই ঐক্যবদ্ধ 11 দল। নায়েবে আমির এটিএম এজহারুল ইসলামের মতে প্রয়োজনে 11 দল রাজনৈতিক জোটের সিদ্ধান্তে যাবে। সহকর্মী শামীম রেজার রিপোর্ট। নির্বাচনের আগে এনসিপিকে সঙ্গে নিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করে জামাত। ইতিহাসে নিজেদের সর্বোচ্চ আসন নিয়ে তারা এখন বিরোধী দল। জানার আগ্রহ বাড়ছে, আসন সমঝোতার ভিত্তিতে তৈরি হওয়া সেই ঐক্য কি নতুন রাজনৈতিক জোট হিসেবে সামনে এগোবে? নিশ্চিত করে না বললেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জামাত নেতারা। আমরা এখন নির্বাচনী ঐক্য যেটা বলেছি, ঐক্যের মধ্যেই আছি আমরা। এখন যে প্রয়োজন হয় তখন আমরা বসে নির্বাচনী ঐক্য বাদ দিয়ে আমরা 11 দলীয় জোটও করতে পারি, সেটা সময় বলে দেবে কী অবস্থা হবে সামনে। প্রচলিত বা গতানুগতিক যে ধরনের রাজনৈতিক জোট হয় আমাদের, সেটা না হলেও অনেকটা জোটের আদলেই। তো এখনও আমরা ঐক্যবদ্ধ আছি। জাতীয় সংসদে বা সংসদের বাইরে আমরা বসছি, আলোচনা করছি, মত বিনিময় করছি। সংসদের ভেতর অটুট আছে জামাত নেতৃত্বাধীন ঐক্য। সরকারকে প্রয়োজনে মাঠে মোকাবেলার জন্য অবস্থান বজায় রাখার কথা বলছেন তারা। সেক্ষেত্রে কি হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে? বিশেষ করে সিটি কর্পোরেশনে জামাত এবং এনসিপি সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় আছেন আলাদাভাবে। নেতাদের জবাব, এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি। আমরা 11 দল বসে আলোচনা করে ঠিক করেছি যে এই সমস্ত বিষয়গুলো যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নেওয়া না হয় এবং এই ধরনের দলীয়করণ যদি অব্যাহত থাকে, তাহলে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে আসতে হবে। তখন হয়তো এই আন্দোলন হতে পারে একটা জোটের রূপ হতে পারে। তো এখন যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় আমরা কাজ করছি। জনগণের বিরুদ্ধে যায় যে লড়াইটা, সংগ্রামটা 24 জুলাই আন্দোলনে হলো, সেই চেতনার বিরুদ্ধে যদি যায়, অবশ্যই আমরা সংসদে এবং প্রয়োজনে তাদেরকে আমাদের এই দাবি মানতে বাধ্য করার জন্য রাজপথেও আমরা নামতে বাধ্য হব।
সংসদ নির্বাচনের সাফল্য মাথায় নিলে জোটের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে 11 দল। অবশ্য আগামীতে দলীয় প্রতীক বা সরাসরি রাজনৈতিক মনোনয়নে মেয়র বা চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হয়নি এখনো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে শহরে ফিরছেন মানুষ। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে করে তারা ফিরছেন। কমলাপুর রেল স্টেশনেও ঢাকা ফেরা মানুষের চাপ ছিল। যাত্রীরা জানালেন ট্রেন ভ্রমণ ছিল স্বাচ্ছন্দ্যের। ভিড় হলেও নিরাপদে ঢাকায় ফিরতে পারার কথা জানিয়েছেন তারা। এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঢাকামুখী গাড়ির চাপ ছিল, তবে বেসরকারি, সরকারি, অফিস, আদালত আরও আগেই খুলে গেছে, তাই রাজধানী ফেরার চাপ কম ছিল। এবার তুলনামূলকভাবে ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় যাত্রীদের মাঝে আতঙ্ক রয়েছে। বিশেষ করে সড়ক পথে যারা ফিরছেন তারা সবাই দুশ্চিন্তার কথাই জানিয়েছেন। সড়ক পথে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান যাত্রীদের। ভালো, মোটামুটি ভিড় বেশি, এই আর কি। আজকে অনেক ভিড় হয়েছে ইয়াতে, ট্রেনে, মানে আমরা অনেক কষ্ট হয়েছে। উঠবার মতন ক্ষমতা নাই, এই ভিড়ের মধ্যে ওটা হলো আর। গতবার ঈদের থেকে এইবার ঈদে প্রচন্ড ভোগান্তি ছিল। আর আগামীতে আর যাব না এই আতঙ্কের মধ্যে, যেভাবে ক্ষতি হয়েছে দেশের মানুষের। এদিকে ঈদের ছুটি শেষে আজও লঞ্চ যোগে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। সকালে দেশের বিভিন্ন স্থান থেকে সদরঘাটে এসে পৌঁছায় লঞ্চগুলো, তাই সদরঘাটে ঢাকায় ফেরত যাত্রীর চাপ বেশি ছিল। একই চিত্র চাঁদপুর ভোলা লঞ্চঘাটে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন মানুষ। ঈদের লম্বা ছুটি কাটিয়ে চিরচেনা শহরে সবাই ফিরছেন। ঢাকামুখী সবগুলো লঞ্চই সময় মতো ছাড়ছে। নতুন শাড়িটা হাতে দেওয়ার পর মায়ের চওড়া হাসিটা আর দেখা হয়নি ছেলের। অনাগত সন্তানকে বাঁচাতে নিজের জীবনটাই চলে গেল। বিয়ের পর অন্তি সৌম্যের সংসারটা আর সাজানো হলো না। রাজবাড়ির দৌলত দিয়ে পদ্মায় ডুবে যাওয়া বাসে মাকে বাঁচাতে না পারা ছোট্ট শিশুর আহাজারি কাঁদিয়েছে সকলকে। এসব দুর্ঘটনার চিত্র এবারে ঈদের আনন্দকে কেবলই বিষাদে পরিণত করেছে। অথচ হাহাকার, আর্তনাদ ছাড়াও ঈদটা হতে পারত স্বস্তির। দুর্ঘটনা ছাড়া স্বস্তির ঈদযাত্রা কেবলই প্রত্যাশা থেকে গেল সবার। কবে মিলবে দুর্ঘটনা ছাড়া একটা নির্মল ঈদ? একটা পুতুল নিয়ে এসেছি ঘরে। মাস 3 আগে অন্তিকে ঘরে তোলার পর বলেছিলেন সৌম্য। সেই পুতুলের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন সৌম্য, সাথে নিজেও অনন্তকালের যাত্রী। পানি নিয়ে যাদের ভয় ছিল অসীম, তাদের জীবনের যবনিকা সেই জলের বুকে। তুখোর বিতর্ক করা আহনাফ রাইয়ানের অবশ্য জলভীতি ছিল না। নদীর সাথে সখ্যতার চিরদিনের। ফেসবুকে শেষ প্রোফাইল ছবিটা অন্তত তাই বলে। কিন্তু কে জানত মমতাবই মাকে নিয়ে তার জীবনের অন্তিম যাত্রা লিখে দেবে প্রমত্তা নদী। হাসিমাখা মায়ের মুখটা দেখতে দেখতে হঠাৎ দুর্ঘটনা। কে জানত এ দেখাই শেষ। পদ্মায় বাসডুবির সময় নিজেকে কোনোভাবে সামলে উঠলেও মা যেন কোথায় হারিয়ে গেল চিরতরে। এক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা 26 প্রাণ। মায়ের শাড়ি, বোনের লাল জামা আর আব্বার পাঞ্জাবিটা নিয়ে যখন বাড়ির পথে, তখন বাড়ি যাওয়ার খুব তাড়া, তাই ঝুঁকি নিয়েই উঠতে হবে লঞ্চে। অসতর্কতায় ঘটল দুর্ঘটনা। লঞ্চের চাপে পিষ্ট সোহেল ফকির। অনাগত সন্তান আর স্ত্রীকে বাঁচাতে পারলেও পারেননি বাবাকে। নতুন জামায় লেগে থাকা রক্তের দাগে নিথর দেহে 3 শিশু, খাদিজা, মরিয়ম আর সাইদা। ঈদের পরদিনই কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় 12 পরিবারের আনন্দ হয়ে ওঠে বিষাদময়। ওই দিনই সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় অন্তত 23 জন। ঈদ শেষে কুমিল্লার বুড়িচংয়ে বাস প্রাইভেট কার সংঘর্ষে শেষ পুরো পরিবার। আব্দুল মমিন ও স্ত্রী ঝর্ণা বেগম সন্তানসহ পরিবারের 4 জনই চলে যান না ফেরার দেশে। সাথে গাড়ি চালকও এখন কেবলই স্মৃতি।
খরচের কথা চিন্তা করে প্রবাস থেকে দাঁতের চিকিৎসা করাতে ফিরেছিলেন দেশে। মোটরসাইকেল দুর্ঘটনায় সুনামগঞ্জের সেই প্রবাসী সাইদুল এখন বিষাদময় স্মৃতি। ট্রাক চাপা, মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারানো, বাস ট্রেন দুর্ঘটনা, বাস খাদে পড়ে যাওয়া, নদীতে পড়ে যাওয়া, ব্যাটারি চালিত কিংবা ইজি বাইকে বেপরোয়া চলাফেরা, কত কত দুর্ঘটনা। এবারের ঈদে 9 দিনে প্রায় 300 প্রাণের অকাল যাত্রা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহতদের জানাজা হবে গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। জানাজার পর ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হবে। নিহতরা হলেন নার্গিস আক্তার, তার ছেলে নীরব, নার্গিসের বেআইন দোলা বেগম, সুলতান মাহমুদ, তার চাচাতো বোন রিফারিসা। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। গতরাতে ঈদের ছুটি শেষে বাসে করে ঢাকা ফিরছিলেন তারা। টাঙ্গাইলের ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসের তেল শেষ হয়ে যায়। বাস থেকে নেমে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করে। কিছু বুঝে ওঠার আগে ট্রেনে কাটা পড়েন 5 জন। এনারা হলো 2 বিয়ান ছিল। এই 4 দিন আগে তার মেয়ে বিয়ে দিয়েছে। গার্মেন্টসে চাকরি করে, সেই চাকরির উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল। ইয়াল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই এখন লাউন ধাউন হচ্ছে, এখন বাদ জোহর পর হলো মাটি হবে। নিহতদের গ্রামের বাড়ি আছেন আমাদের সহকর্মী জিল্লুর রহমান পলাশ, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। পলাশ, বাদ জোহর নিহতদের জানাজা হওয়ার কথা ছিল এবং ইতোমধ্যে নিশ্চয়ই সকল প্রস্তুতি সম্পন্ন, একটু জানাবেন সেখানকার অবস্থা। ইতিমধ্যে এই মরদেহ পৌঁছার পরে ছিল সেটি শেষ হওয়ার পরে আসলে 5 জনের মরদেহ ইতিমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে মা নার্গিস বেগম তার 12 বছরের যে শিশু সন্তান নীরবের মরদেহ কিন্তু দাফন করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে নিজ নিজ বাড়িতে যে তাদের জানাজা নামাজ হয় সেটি অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে এই 5টি পরিবারের যে নাফরার দেশে চলে গেলেন তাদের আসলে মরদেহ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই পরিবারগুলোর সহায়তার বিষয়ে এখানকার স্থানীয় জনপ্রতিনিধি শহীদুল ইসলাম শিকন রয়েছেন, আমরা তার কাছে একটু জানতে চেয়েছিলাম তিনি এসেছিলেন পরিবারগুলোর খোঁজ নিতে। কী ধরনের সহায়তা করছেন এই পরিবারগুলো বা এই পরিবারগুলোর ভবিষ্যতে কী ধরনের সহায়তা করবেন আপনারা বলে উদ্যোগ নিচ্ছেন? এখন এই লোকগুলো সবগুলো আমার ইউনিয়নের লোক। এই লোকগুলো খুব হতদরিদ্র, এনারা টাঙ্গাইলে গার্মেন্টসের চাকরি করে। তো এখন আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। তো এখন সরকারিভাবে একটা অনুদান দেওয়া হবে এবং আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা যাতে এই পরিবারগুলো আগামীতে মানে করে খেতে পারে, সচ্ছলভাবে চলতে পারে, এই জন্য আমাদের ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে আমরা একটা সাহায্য করার চিন্তা ভাবনা করছি আর কি। আসলে শুনছিলাম যে স্থানীয় ইউপি চেয়ারম্যান তিনি সার্বিকভাবে এই পরিবারগুলো সহায়তার আশ্বাস দিয়েছেন। আপনাকে সংসার কিভাবে চলবে সেটি নিয়ে আমরা শুনছিলাম স্থানীয় চেয়ারম্যান সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন, সেটি জানাচ্ছিলেন সহকর্মী পলাশ। রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে 4র্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। সকাল 10টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে অংশ নিয়েছে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। প্রথমে বিআইডব্লিউটিএ এর টাগবোটের মাধ্যমে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটের পন্টন অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এরপর নদীতে নেমে তল্লাশি শুরু করে ডুবুরি দল। এখন পর্যন্ত নতুন কোনো মরদেহ উদ্ধার হয়নি। বুধবার বিকেল 5:15টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাস দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ পর্যন্ত। মেহেরপুরে মাছ উৎপাদনে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না জেলা মৎস্য বীজ উৎপাদন খামার। মাছ চাষিদের অভিযোগ, শুধুমাত্র সরকারি অবমুক্তকরণ কর্মসূচিতেই এখানকার পোনা ব্যবহৃত হয়। উপযুক্ত পানি, মাটির অভাব, পর্যাপ্ত সরকারি বরাদ্দ না থাকায় রেণু ও পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের। তবে জেলায় মাছের উৎপাদন বাড়াতে বেসরকারি হ্যাচারি গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। মেহেরপুর জেলা মৎস্য বীজ উৎপাদন খামার স্থানীয় চাষিদের মাঝে মাছের পোনা ও রেণু সরবরাহের লক্ষ্যে 1989 সালে 10.75 একর এলাকা জুড়ে গড়ে তোলা হয় খামারটি। বর্তমানে খামারটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
অযত্ন অবহেলায় পড়ে আছে খামারটির 8টি পুকুর। যেইটুকু পোনা উৎপাদন করা হয় তারও বেশিরভাগই সরকারি অবমুক্তকরণ কর্মসূচিতে ব্যবহার করা হয়। ফলে স্থানীয় খামারিদের অন্য জেলা থেকে পোনা এনে মাছ চাষ করতে হয়, এতে খরচও বেড়ে যায়। যে একটা হ্যাসারি আছে তার তো কোনো কার্যক্রমই নেই, তো সেটা পাবো কোথায় আমরা? এবং আমাদের অনেক দাম দিয়ে আনতে হয়, আমাদের এখান থেকে যে কোটচাঁদপুর যেতে হয়, আবার আমাদের অনেক দূরে দূরে যেতে হয়। মৎস্য হ্যাসারির যে 8টি পুকুর আছে, একটা হ্যাসারির যে পোনাটা আমাদের দেওয়ার দরকার, আজ পর্যন্ত আমরা কিন্তু সেটা পাই না। দ্রুত মৎস্যবীজ উৎপাদন খামার থেকে মাছের রেণু ও পোনা সরবরাহ নিশ্চিত করার দাবি জেলার মৎস্য চাষী ও ব্যবসায়ীদের। আবার যদি একটা মাছ মরে, গায়ে ঘা হয়, পটাশ দিলে সেটা আপনার পটাশটা দিলে সেরে দেয়। পানি ভালো ফিল্টার হয় না, কিংবা পানিতে প্রচুর আয়রন। আমরা যখনই হইল যে রেণু করি তখনই দেখা যাচ্ছে যে রেণু নামানোর পরে আমরা যে পানিটা দিয়ে মাছটাকে করব, সেই মাছটা হইল যে আয়রনে মাছটা কেটে যায়। বালুমাটি, আয়রনযুক্ত পানি, পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং জনবল সংকটের কারণে রেণু ও পোনা উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে দাবি খামার কর্তৃপক্ষের। আমরা চিঠি দিয়েছি এবং সামনে একটা খুব সম্ভবত প্রজেক্টের আন্ডারেই আমাদের পুকুর সংস্কারগুলো হবে, সেটা এই অর্থবছরে হতে পারে। মাছ চাষে স্থানীয় খামারিদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। এখানে মাছের রেণু সব ধরনের প্রজাতির রেণু পায় না, যার কারণে সবাই কেন্দ্র মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে চলে যায়। মেহেরপুরে বর্তমানে ৪,৪৯৫ হেক্টর জলাশয়ে মাছ চাষ করছেন ৬,৯০৯ জন চাষি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং কমতে পারে প্রবৃদ্ধি, এমন সতর্ক বার্তা দিয়েছে এডিবি। চলতি সপ্তাহে এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে। হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় তেলের দাম $130 থেকে $155 পর্যন্ত উঠতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে জ্বালানি, বাণিজ্য, রেমিট্যান্স, আর্থিক বাজারে। পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি আংশিক বাজার ভিত্তিক করা, লক্ষ্যভিত্তিক সহায়তা, বিদ্যুৎ সাশ্রয় এবং গণপরিবহন ব্যবহারে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। কিছুদিনের মধ্যেই জ্বালানি তেলের সরবরাহ বাড়বে, তবে আমদানি ব্যয় নিয়ে চাপ কমবে না এবং দরকার হবে বাড়তি অর্থ, যার যোগানে বিদেশি সহযোগীদের দ্বারস্থ হচ্ছে সরকার। বাজেট সহায়তা নিয়ে IMF এর পাশাপাশি আলোচনা হয়েছে বিশ্বব্যাংক, এডিবি, আইডিবির সাথে। প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি না বাড়াতেই আপৎকালীন এই কৌশল, আর যার বিস্তারিত থাকবে আগামী বাজেটে। নতুনত্ব আসবে জ্বালানি নীতি নিয়েও, জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। জ্বালানি তেলের জন্য এমন অপেক্ষা এখন প্রতিদিনের দৃশ্য। পেট্রোল পাম্পের সামনে মোটরগাড়ির দীর্ঘ সারি, মূল চাহিদা ডিজেলের। পাশেই নিজস্ব গাড়ি আর বাইকের অকটেন মিলবে কিনা তা অনিশ্চিত, তাই তেলের ট্যাঙ্কার দেখলেই হুমড়ি খেয়ে খোঁজ নিচ্ছেন চালকরা। বাংলাদেশের জীবন যেন অকটেন আর ডিজেলের মাঝখানে আটকে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও লম্বা হোক কিংবা থেমে যাক, জ্বালানি তেল নিয়ে মাথা ব্যথা যে সহসাই থামছে না, এটি বেশ স্পষ্ট। এবং সেই তেলও যে বাড়তি দামে আমদানি করতে হতে পারে, সেই পূর্বাভাসও মিলছে নানা মহলে। এমন অবস্থায় এই অর্থের যোগান নিশ্চিত করতে বিদেশি সহযোগীদের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন অর্থ সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 18 কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড আর রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় $1,000 কোটি। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিক্স জেটসিএ বলছে, মার্চে বাংলাদেশ 2,93,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে 60,000 টনের অর্ডার। মধ্যপ্রাচ্য সংকট চললে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় $500 কোটি বাড়তে পারে, যা 2025 সালের তুলনায় 40% বেশি। সংকট মোকাবেলায় সরকারকে নতুন ঋণের আশ্বাস দিয়েছে একাধিক বিদেশি সহযোগী। গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে $130 কোটি ছাড় নিয়ে। $50 কোটি বাজেট সহায়তা অনুমোদন দিয়ে রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB, যা পরে বেড়ে 75 বা $100 কোটি হতে পারে। $210 কোটি ঋণ দিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক IDB। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান IFC থেকে আসতে পারে আরও $50 কোটি। আমাদের উপরে আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠানের আস্থা তৈরি হয়েছে, কিন্তু আমরা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছি যে ঝুঁকির যে লেভেল সেটা ছিল, আগে ছিল হচ্ছে লো, এখন সেটা মিডিয়ামে চলে গেছে পতিত সরকারের সময়। তার মানে হচ্ছে কি আস্থা বাড়ছে এবং ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু 2
অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিচে নেমে গেছে। তার মানে আস্থার মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান, তাহলে কিন্তু অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। ঋণের পরিধি বাড়লে চাপ পড়বে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। আমদানি সক্ষমতার সময়কাল বা ইম্পোর্ট কভার নেমে আসতে পারে 5 মাসের নিচে। আরও বাড়তে পারে মূল্যস্ফীতি। প্রশ্ন হচ্ছে, এই চাপে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হলে অর্থনীতি কি সামাল দেয়া যাবে? এই চাপ সরকারকে বহন করতে হবে। ভোক্তার দিকে এটাকে ঠেলে দেওয়া যাবে না। আপৎকালীন প্রয়োজন হচ্ছে, যেদিকে যাচ্ছে বিশ্বের অনেক দেশ কিন্তু এই জ্বালানিকে সামনে রেখে লোন চাবে। সেদিক থেকে আমি মনে করি যে আছে, তবে স্বল্প সুদে কোথায় ঋণ পাওয়া যাবে সেদিকেই সরকারকে নজর দিতে হবে। চলতি মাসে জ্বালানি তেল নিয়ে 18টি জাহাজ আসার কথা ছিল দেশে, এখন পর্যন্ত পৌঁছেছে 9টি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। কূটনৈতিক সমাধানের চেষ্টার মধ্যে মধ্যপ্রাচ্যের ফ্রন্টে চলছে হামলা পাল্টা হামলা। সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে 12 সেনা, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে টার্গেট হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ইস্পাত কারখানা, পানি গবেষণা কেন্দ্র। উত্তপ্ত লেবাননও। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 24 ঘন্টায় 82 দফায় অভিযান চালিয়েছে হিজবুল্লাহ, ধ্বংস করেছে 2টি মার্কাভা ট্যাঙ্ক। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। মূল টার্গেট তেল আবিব ও পূর্বাঞ্চল। আঘাত এনেছে ক্লাস্টার মিসাইলও। রাজধানীর জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1 জন, আহত আরও 4 জন। ক্ষতিগ্রস্ত একাধিক আবাসিক ভবন, দোকানপাট, রাস্তাঘাট। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা, এদের মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এই নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে, নিহত 13 সেনা। ইরানের ছোড়া মিসাইলে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবিতে আহত হয়েছে 5 ভারতীয়। বাহরাইনে দফায় দফায় বাজতে শোনা যায় সতর্কতা সাইরেন। মিসাইলের আঘাতে আগুন ধরে যায় 2টি স্থাপনায়। ইরানি অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 2টি পরমাণু স্থাপনা ও একাধিক ইস্পাত কারখানার পর বড় ধরনের হামলার শিকার তেহরানের খন্দাব পানি গবেষণা কেন্দ্র। জানজানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছে 5 জন, আহত 7 জন। শনিবার ভোরে হামলা হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে। কারাজ, ইস্ফাহান, সিরাজ ও কেরমানশাহ অঞ্চলেও দফায় দফায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। লেবাননে চলছে ইসরায়েল হিজবুল্লাহ ব্যাপক লড়াই। তেল আবিবের হামলায় প্রাণ হারিয়েছে 1 লেবানিজ, আহত 4 জন। বৈরুতের উপর দিয়ে যাওয়া ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির তৎপরতায় পিছু হটেছে লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের কয়েকটি দল। তেল আবিবের 2টি মার্কাভা ট্যাঙ্কও ধ্বংস করেছে হিজবুল্লাহ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কাশ প্যাটেলের আইডি হ্যাক করেছে ইরান সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপ। এফবিআই প্রধানের ব্যক্তিগত ইনবক্স থেকে কয়েক ডজন সংবেদনশীল ইমেইল এবং ছবি প্রকাশ করেছে হান্ডালা হ্যাক টিম নামের একটি হ্যাকার গ্রুপ। ফাঁস হওয়া ছবি এবং ইমেইলগুলো অনেক পুরনো, যার মধ্যে কোনো গোপন সরকারি নথি নেই, এমনটি নিশ্চিত করেছে এফবিআই মুখপাত্র। এরই মাঝে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের পরিচয় শনাক্তে জোর তৎপরতা চলছে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি ইরানের পক্ষ থেকে। আর এই ছিল আমার কাছে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।